সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে শুনবো যে কথাটা একটু আগেই বললাম যে বৈষম্য মুক্তির কথা বলেছিলাম, কোটা থেকে শুরু করে বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই, এবং সেই গণঅভ্যুত্থানের পরের সরকার অথচ বৈষম্য কমলো না। আমরা হতদরিদ্রকে আমরা সেটা নিয়ে কথা বলছি, আপনি বলছিলেন ফ্যামিলি কার্ডের দরকার নেই, হতদরিদ্র মানুষকে বরং তাদের জীবন মান কী করে উন্নত করা যায়। কিন্তু আজকে আমরা সবচেয়ে যে ন্যূনতম মজুরিটা, সেই মজুরিটাও কিন্তু আমরা সেট করতে পারিনি, এই সরকার সেই কাজটাও করতে পারেনি। এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে এখন আসলে এটা তো মোটে ভালোভাবে দেখার কিছু নাই আসলে। যেটা আমি বারবার বলছি যে আমাদের মূল ফোকাসটা আসলে মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তনটা করা। এটার জন্য আনুষঙ্গিক যা যা আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। পারিপার্শ্বিকভাবে আরো অনেক ওয়েলফেয়ার রাজনীতি বা যেগুলো আছে সেটা আমরা করতেই পারি। কিন্তু আমরা এই যে সংস্কার যখন আলাপ হয়েছে, সংস্কার নিয়ে যখন আলাপ হয়েছে, আমরা যতবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে নাকি আসন ভিত্তিতে উচ্চকক্ষ হবে, এটা নিয়ে যতবার কথা বলেছি, যতবার আমরা প্রধানমন্ত্রী 2বার থাকতে পারবেন না 3বার থাকতে পারবেন, যতবার এটা নিয়ে এই দুটো বিষয় নিয়ে কথা বলেছি, আমার তো মনে হয় না 100 ভাগের 1 ভাগ আপনারা বলেছেন যে ন্যূনতম মজুরিটা সেট করার জন্য। আপনারা তো সেই দাবিটা তুলেন নেই। না, ডেফিনেটলি এখানে আমাদের ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আমরা বিভিন্ন পর্যায়ে এগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু যখন আপনার মানে স্ট্রাকচারটা যদি আপনি সেট না করতে পারেন, ঠিক না করতে পারেন, আপনি তো তখন ধরেন আপনি স্বৈরশাসক একজন মানুষ যেভাবে গড়ে উঠছে বাংলাদেশে, শেখ হাসিনা যেভাবে 17 বছর ধরে রুল করলো, তার ওই শাসন কাঠামোটা যদি আপনি পরিবর্তন না করে আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয়কে হাত দিতে থাকেন, আপনি কি রিয়েলি মনে করেন যে একজন প্রধানমন্ত্রী তিনি 2বার থাকতে পারবেন নাকি 3বার থাকতে পারবেন, সেটার মধ্যে দিয়ে স্বৈর শাসন আসলে রোধ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি এটার সাথে অনেক কিছুতেই এটা একজন যদি স্বৈর শাসক হয়ে ওঠেন, ধরেন আমি হচ্ছে একজন যদি স্বৈর শাসক হয়ে ওঠেন, আমি যদি এই মানে ইয়াটা পাই, গ্যারান্টিটা পাই যে আমি আজীবন সরকারে থাকতে পারছি, আমি আমার মতো করে অনেক কিছু আমি সাজাবো। না, আপনি আজীবন না, আপনি একবারের বেশিও তো বা 10 বছর পর আমার নেমে যেতে হবে, তখন কিন্তু আমার মাথায় একটা চিন্তা থাকে, আমার তো জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। তারা আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আপনি তো অনেক দূর চলে গেলেন সাইফ, কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি কি করে নিশ্চিত হবেন যে তিনি 5 বছর পর আবার নির্বাচিত হবেন, দ্বিতীয়বারই তিনি নির্বাচিত হবেন, সেটা তিনি কি করে বুঝবেন? কারণ আমাদের এই শাসন কাঠামো, দুই দলের বাইরে, দুই পরিবারের বাইরে আপনি কি দেখাতে পারবেন যে আমাদের শাসন কাঠামো কখনো ছিল? সবসময় তো এই শেখ হাসিনার ফ্যামিলি আর জিয়ার ফ্যামিলি, এই ফ্যামিলিটাই তো রোটেট করে ক্ষমতায় আসছে। এবং আমি যদি এই 17 ইয়ার্সের আগে যাই, তারা মোটামুটি সিমিলার ফেজে হচ্ছে যে শাসন কাঠামোগুলো গড়ে তুলছিল। এখন যখন শেখ হাসিনা 17 বছর যে কায়দায় ক্ষমতায় আছে, এখন আপনি যদি ওই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা আপনি পরিবর্তন না করেন, আমি শিওর তারেক রহমান সাহেবেরও মনে হবে যে আমিও তো থাকতে পারি। ক্ষমতা এমন একটা জিনিস, শেখ হাসিনা তো একবারে এসেই তিনি পরিবর্তনটা করে ফেললেন, তাকে তো 3বার থাকতে হয়নি, 2বারও থাকতে হয়নি, প্রথমে এসেই করে ফেললেন। স্বৈরশাসক যদি কেউ হতে চান, মেজরিটি থাকলে তখনই তো আপনার সংবিধান সংস্কারের ইয়েটা আসলো, তখন তত্ত্বাবধায়কের ইয়েটা তখনই এসেছে, পরিবর্তন এসেছে না। তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন হলে সেই জিনিসটা হতো কিনা, সেটা সেই প্রশ্নটা রয়েই যায়। আমার মনে হয় এখানে তো আসলে যখন ঐক্যমত কমিশনে জুলাই সনদ হয়, সেখানে সংবিধান সংস্কারের ক্ষেত্রে 70-এর অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার, এগুলো বিষয়ে আসলে বিএনপি সহ সকল দলই আসলে একমত হয়েছে। কারণ এই বিষয়গুলো পুরো শাসন ব্যবস্থাকে একটা স্বৈরাচারী ব্যবস্থার দিকে অগ্রসর হতে সাহায্য করে। ফলে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে যদি আমরা যেতে পারি, এটা জুলাই সনদটা বাস্তবায়ন হলে যেই বিষয়গুলোতে সবাই একমত হয়েছে, আবার এখানে একটা বিষয় আছে যে একমত হওয়া আবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করছে তাদেরও ব্যাপার। কিন্তু আমরা মনে হয় যে এই বিষয়গুলোতে আমরা একমত হতে পেরেছি, যেগুলো মৌলিক সংস্কারগুলো অত্যন্ত দরকার একটা শাসন ব্যবস্থা যাতে স্বৈরাচারী না হয়। এবং আমরা শাসন সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার কাছে মনে হয়েছিল যে আমরা খুব অনেক কিছু আশা করছিলাম যে অনেক কিছু করে ফেলবে ওই সময়ের মধ্যে। সবকিছু হয়ে যাবে না, কিন্তু আমাদের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে যেমন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলো যেমন থাকবে, এবং একই সাথে আমাদের জবাবদিহিতার জায়গাটা যে কোনো ভাবে আমাদের জারি রাখতে হবে। নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতার জায়গাটা, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো রিয়েলি ফাংশন করে। আপনি শাসন কাঠামোর কথা বলছেন সাইফ মুস্তাফিজ, যে 2 পরিবারের বাইরে কেউ যায় নাই, এটা বলছেন আপনি। আমার কাছে মনে হয় যে মানুষ যদি ভোট দিতে পারে সেটা তার একটা অধিকার, এবং মানুষ যদি ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রীকে আজীবন দেখতে চায়, সেই রাইটটাও তাদের বোধহয় থাকা উচিত। এটা আমার মত, এটা আপনাদের
এগ্রি হয়তো করবেন না। সোহরাব হোসেন, আমি আপনার কাছে আসি, আমরা শেষ করে দিব। আমি একটু একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে যেটা বললেন যে যেটা বললেন যে আমাদের যারা সাধারণ জনগণ বা যারা শ্রমিক শ্রেণী তাদের কিন্তু জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কিছু অলিগার গ্রুপ, কিছু ব্যবসায়িক সমাজ, তাদের জীবনযাত্রার মান আরো দিন দিন উন্নতি হচ্ছে। এবং এই 1.5 বছরে কেন আমরা এই পরিবর্তনটা দেখতে পারলাম না? এটা সম্পূর্ণ দায়ভার শুধুমাত্র ইন্টিম গভর্নমেন্টকে দিলে হবে না। এখানে আমরা যারা রাজনৈতিক দলের যারা নেতারা ছিলাম তাদেরও যথেষ্ট দায়ভার আছে। আমরা তাদের কতটুকু সাহায্য করেছি, তাদের কাজ করতে কতটুকু আমরা সহযোগিতার ওই দ্বারটা উন্মোচন করতে পেরেছি, এটা একটা ব্যাপার। এবং আরো মজার ব্যাপার, আপনি যদি সেই সব বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম ধরে ধরে বলি সেক্ষেত্রে আচ্ছা আমি নাম বলছি না, সেক্ষেত্রে না সেজন্য না, আমার শেষ করে দিতে হবে। সেই সব ক্ষেত্রে দেখবেন এখনকার অনেক মন্ত্রীরাও তাদের সেই জায়গাগুলো লিয়াজু করছে অথবা সেই জায়গাগুলো দখল করে রেখেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই ধরনের অলিগার্কের কথা আমরা সবসময় শুনে এসেছি যে ক্ষমতার সাথে তাদের লিয়াজু থাকে, এটা পুরনো কোনো কথা না।